হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। আজকে আমি করাবো 46 নম্বর ক্লাস। এই সেটটি এসেছিল 15 জুন ফার্স্ট শিফটে। তো তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্নপত্রগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা জানো এসএসসি প্রচুর পরিমাণে রিপিটের প্রশ্ন করে, তো অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখে যাবে। আর আশা করছি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। খুদাই খিদমতকার নামে একটি অহিংস আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুদাই খিদমতগার এই অহিংস আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো প্রতিষ্ঠাতা ছিলেন খান আব্দুল গফ্ফর খান। লাল কোর্তা বাহিনী, খোদাই খিদমতকার বা লাল কোর্তা বাহিনী কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এই খান আব্দুল গফ্ফর খান। এই খান আব্দুল গফ্ফর খানকে কিন্তু সীমান্ত গান্ধীও বলা হয়। সীমান্ত গান্ধী বলা হয় এই খান আব্দুল গফ্ফর খানকে, ঠিক আছে? খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধীও বলা হয়ে থাকে। চলো নেক্সট। নিচের কোন ধাতুটি সর্বদা একটি অ্যামালগামের একটি উপাদান? তো অ্যামালগামের উপাদান কি? সঠিক উত্তর হবে পারদ। দেখো, তোমাদের বলেছে যে সকল সংকর ধাতুগুলির একটি উপাদান হিসাবে পারদ থাকে তাদেরকে অ্যামালগাম বলা হয়। তো অ্যামালগামে একটি ধাতু অবশ্যই উপস্থিত থাকবে, সেটা হচ্ছে পারদ। তো অ্যামালগামে কিন্তু পারদ উপস্থিত থাকবেই। তো যে সকল সংকর ধাতুগুলির একটি উপাদান হিসাবে পারদ থাকে তাদেরকে অ্যামালগাম বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো ভীমবেটকা গুহা বর্তমানে কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে অবস্থিত এই ভীমবেটকা গুহা, ঠিক আছে? চলো নেক্সট। ট্রেজারি বিল কার দ্বারা জারি করা হয়? ট্রেজারি বিল এটা জারি করা হয় ভারত সরকার দ্বারা। ভারত সরকারের যে সমস্ত বিল হয় সেটা কিন্তু ট্রেজারির মাধ্যমেই বিল হয়ে থাকে। যেরকম সরকারি কর্মচারীদের বেতন, এটা কিন্তু ট্রেজারির বিলের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? ট্রেজারির মাধ্যমে কিন্তু সরকারি কর্মচারীদের বিল হয়ে থাকে। এই ট্রেজারি বিল কিন্তু কার দ্বারা জারি করা হয়? তো এই ভারত সরকার দ্বারা কিন্তু এই ট্রেজারি বিল জারি করা হয়। জাতীয় উপজাতির নৃত্য উৎসব 2022 কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল? জাতীয় উপজাতীয় নৃত্য উৎসব এটি অনুষ্ঠিত হয়েছিল রায়পুরে। কোথায় হয়েছিল? এটা হয়েছিল রায়পুরে, ঠিক আছে? রায়পুরে, ছত্তিশগড়ের রায়পুরে কিন্তু এই জাতীয় উপজাতি নৃত্য অনুষ্ঠিত হয়েছিল। কম্পিটিশন অ্যামেন্ডমেন্ট বিল 2022 অনুসারে, কম্পিটিশন অ্যামেন্ডমেন্ট বিল 2022 অনুসারে বন্দুক জাম্পিংয়ের শাস্তি চুক্তিমূল্যের কত শতাংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল? দেখো, এটা কিন্তু সাম্প্রতিক ঘটনা অনুযায়ী, ঠিক আছে? এটা কিন্তু সাম্প্রতিক ঘটনা মধ্যে পড়ে। তো তোমরা অবশ্যই সাম্প্রতিক ঘটনা দেখে যাবে ভালো করে। সাম্প্রতিক ঘটনা কিন্তু প্রতিটা জিকের মধ্যে 2 থেকে 3টে কিন্তু আসবে। তো এখানে কিন্তু শাস্তি হিসাবে চুক্তিমূল্যের 1% হওয়ার প্রস্তাব করা হয়েছে। নিচের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 2022 সালে নভেম্বরে লাডলি লক্ষ্মী স্কিম 2 এর দ্বিতীয় ধাপ চালু করেছে? তো লাডলি লক্ষ্মী স্কিম এটা কোন সরকার চালু করেছে? এটা কিন্তু চালু করেছে
মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশ সরকার কিন্তু এই লাডলি লক্ষ্মী স্কিম কিন্তু চালু করেছে। আমি কিন্তু দেখো প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সম্পর্কে একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই আমার ভিডিওটা গিয়ে তোমরা দেখে নেবে, কারণ ওখান থেকে কিন্তু 1 থেকে 2টো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। গোল্ডেন গার্ল হলো কার আত্মজীবনী? গোল্ডেন গার্ল, তো গোল্ডেন গার্ল হলো প্রাক্তন ভারতীয় অ্যাথলেটিক্স এবং দৌড়বিদ পিটি ঊষা। পিটি ঊষার আত্মজীবনী গোল্ডেন গার্ল। পিটি ঊষা বর্তমানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতিকে এই পিটি ঊষা। ঠিক আছে, অলিম্পিক অ্যাসোসিয়েশন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিকে পিটি ঊষা। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো, ভারতীয় উপমহাদেশের প্রতিটি সদস্য দেশের সাথে কতগুলি দেশ তার স্থল সীমানা ভাগ করে নিয়েছে? তো বলেছে ভারতীয় উপমহাদেশে এমন কয়টি দেশ আছে যে উপমহাদেশের প্রতিটি দেশের সঙ্গেই সীমানা ভাগ করে নেয়। উপমহাদেশের দেশগুলোর মধ্যে কি কি দেখো, উপমহাদেশের দেশগুলো বলতে বলা হয় পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। ঠিক আছে, এদের কিন্তু বলা হয় কি উপমহাদেশীয় দেশ, এবং শ্রীলঙ্কা, এই কয়টা দেশকে বলা হয় উপমহাদেশের দেশ। তো দেখো এই প্রতিটি দেশের সঙ্গে কিন্তু ভারতের কিন্তু সীমানা রয়েছে, স্থল সীমানা রয়েছে। তো সঠিক উত্তর কী হবে? একটি দেশ। ভারতের সঙ্গে প্রতিটি উপমহাদেশের দেশের সঙ্গেই কিন্তু স্থল সীমানা রয়েছে। ঠিক আছে, আফগানিস্তান উপমহাদেশের দেশ নয়, মায়ানমার উপমহাদেশের দেশ নয়। ঠিক আছে, চলো নেক্সট। 42তম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? তো 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কয়টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? তো তখন কিন্তু 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। তো বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 11টি। ঠিক আছে, কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু 10টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। আর 86তম সংবিধান সংশোধন 2002 সালে। আর মৌলিক কর্তব্য শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল। কোন অনুচ্ছেদে? 51 এ অনুচ্ছেদে এবং ভাগ 4 এতে কিন্তু এই মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নিচের কোন বইটি ডক্টর রঘুরাম রাজন লিখেছিলেন? রঘুরাম রাজন কে ছিলেন? তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের 23তম গভর্নর ছিলেন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 23তম গভর্নর ছিলেন এই রঘুরাম রাজন। আর বর্তমানে শক্তিকান্ত দাস, তিনি কিন্তু 25তম গভর্নর। আর 24তম কে ছিলেন? উর্জিত প্যাটেল ছিলেন। তো রঘুরাম রাজনের লেখা বইয়ের নাম দ্য থার্ড পিলার। দ্য থার্ড পিলার, এটা কিন্তু লিখেছেন রঘুরাম রাজন। ঠিক আছে, চল নেক্সট। দিলওয়ারা মন্দির ভারতের সেরা এবং স্থাপত্যের দিক থেকে বিখ্যাত। এটি কোন ধর্মের মন্দিরের গুলির মধ্যে একটি? তো দিলওয়ারার মন্দিরে, এটি কিন্তু জৈন ধর্মের একটি মন্দির। এটা কোথায় অবস্থিত? দিলওয়ারা, রাজস্থানের মাউন্ট আবু পাহাড়ে। রাজস্থানের মাউন্ট আবু পাহাড়ে কিন্তু এই দিলওয়ারা মন্দির রয়েছে। রাজস্থানের মাউন্ট আবু পাহাড়ে কিন্তু এই দিলওয়ারা জৈন মন্দির রয়েছে। কোন ভারতীয় সঙ্গীত রচয়িতা 2022 সালে ডিভাইন টাইডস অ্যালবামের জন্য তার 2য় গ্র্যামি পুরস্কার পেয়েছেন? তো গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। তো 2022 সালে ভারতীয় সঙ্গীত রচয়িতা রিকি কেজ, তিনি 2য়বার এই গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। কোন ভারতীয় বিপ্লবী 1925 সালে
কাকোরি ট্রেন ষড়যন্ত্রে জড়িত ছিলেন, যার জন্য ব্রিটিশ সরকার তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তো 1935 সালে কী হয়েছিল? কাকোরি ট্রেন ষড়যন্ত্র হয়েছিল। তো কাকোরি ট্রেন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার জন্য রামপ্রসাদ বিসমিলকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, রামপ্রসাদ বিসমিলকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল কিসের জন্য? 1935 সালে কাকোরি ট্রেন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার জন্য। 2022 সালের হিসাবে নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি ভারতীয় লৌহ আকরিকের বৃহত্তম আমদানিকারক দেশ? তো ভারত কোন দেশে সবথেকে বেশি লোহা রপ্তানি করে, বা কোন দেশ ভারত থেকে লোহা আমদানি করে সবথেকে বেশি? তো সঠিক উত্তর কী হবে? চীন। চীন কিন্তু ভারত থেকে সবথেকে বেশি লোহা আমদানি করে, এবং ভারত চীনে সবথেকে বেশি লোহা রপ্তানি করে। ঠিক আছে, এটা কোন অনুযায়ী? এটা কিন্তু সাল 2022 অনুযায়ী। ভারতে প্রথম নন সিক্রোনাস আদমশুমারি কখন হয়েছিল? তো 1872 সালে যে আদমশুমারি হয়েছিল সেটা ছিল নন সিক্রোনাস আদমশুমারি, আর প্রথম সিক্রোনাস আদমশুমারি হয়েছিল 1881 সালে। আর প্রথম আদমশুমারি যখন হয়েছিল তখন ভারতের গভর্নর কে ছিলেন? তো তখন ছিলেন লর্ড মেয়র আমলে কিন্তু প্রথম নন সিক্রোনাস আদমশুমারি হয়েছিল। ঠিক আছে, আর 2011 সালের আদমশুমারি ছিল স্বাধীন ভারতের 7তম এবং সর্বমোট 15তম আদমশুমারি। চলো নেক্সট। যামিনী বা ইয়ামিনী কৃষ্ণমূর্তি। যামিনী, ঠিক আছে, আমাদের বাংলা উচ্চারণ হয় যামিনী। তো যামিনী কৃষ্ণমূর্তি নৃত্যের কোন ধারার একজন বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন? যামিনী কৃষ্ণমূর্তি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তো তিনি কোন ধরনের শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? তো তিনি কিন্তু ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতনাট্যম ভারতের সবথেকে পুরনো শাস্ত্রীয় নৃত্য। ভারতের সবথেকে পুরনো শাস্ত্রীয় নৃত্য কোনটি? তো ভারতনাট্যম। ভারতনাট্যম ভারতের সবথেকে পুরনো বা ওল্ড ক্লাসিক্যাল ড্যান্স। এছাড়া ওডিসি উড়িষ্যা এবং মোহিনীনাট্যম কেরালার শাস্ত্রীয় নৃত্য। আকবরের রাজত্ব ব্যবস্থায় জাপ্তি প্রথা কার দ্বারা বিকশিত হয়েছিল? জাপ্তি প্রথা কার দ্বারা বিকশিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে টোডরমল। তো জাপ্তি প্রথা কে প্রবর্তন করেছিলেন? সম্রাট আকবর কিন্তু এই জাপ্তি প্রথা চালু করেছিলেন। কার দ্বারা বিকশিত হয়েছিল? তো এটা কিন্তু রাজা টোডরমলের দ্বারা বিকশিত হয়েছিল। এক বছরে প্রতি হাজারে জীবিত জন্মের সংখ্যাকে কি বলা হয়? এক বছরে যত সংখ্যক জীবিত সংখ্যাকে বলা হয় জন্মহার। এক বছরে প্রতি হাজার এর মধ্যে জীবিত সংখ্যাকেই বলা হয় জন্মহার। ঠিক আছে, এক বছরে 1000 জন যদি বাচ্চা হয় তার মধ্যে যে কটা জীবিত থাকবে তাকে বলা হয় জন্মহার। ঠিক আছে, 2022 সালের জুনে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি কিসের নিয়ন্ত্রণ মুক্তকরণ অনুমোদন করেছিলেন? তো অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা এটি কিন্তু দেশীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত তেল বিক্রয়ের উপর নিয়ন্ত্রণ মুক্তকরণ অনুমোদন করেছিলেন। ঠিক আছে, নিয়ন্ত্রণ মুক্তকরণ অনুমোদিত করেছিল কিনটা কি? দেশীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত তেল বিক্রয়। নিচের কোনটি জীবনের একটি কাঠামোগত এবং মৌলিক একক? জীবনের কাঠামোগত মৌলিক একক কোনটি? তো সঠিক উত্তর কোষ। কোষ হচ্ছে এই জীবনের কাঠামোগত এবং মৌলিক একক। কোষ, জীবের কোষ আবিষ্কার করেছিলেন কে? তো কি? হুক, রবার্ট হুক কিন্তু এই কোষ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, রবার্ট হুক কি আবিষ্কার করেছিলেন? তিনি কিন্তু এই কোষ আবিষ্কার করেছিলেন। ড্যাশ হলো হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে। তো হৃৎপিণ্ড থেকে শরীরের
বিভিন্ন অঙ্গে রক্ত পরিবহন করে কিসের মাধ্যমে? তো সঠিক উত্তর ধমনীর মাধ্যমে। ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত পৌঁছে দেয়। আর ঠিক আছে, শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত হৃৎপিণ্ডে পৌঁছে দেওয়া হচ্ছে শিরার মাধ্যমে। স্যাটেলাইটগুলো বায়ুমণ্ডলের নিচের কোন স্তরে পৃথিবীকে প্রদক্ষিণ করে? স্যাটেলাইট যে কৃত্রিম উপগ্রহগুলো, ঠিক আছে, সেটা কোন স্তরে পৃথিবীকে প্রদক্ষিণ করে? সেটা কিন্তু এক্সোস্পিয়ারে গিয়ে কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে। রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো রাইডার কাপ খেলাটি কিন্তু যুক্ত গল্ফের সঙ্গে। রাইডার কাপ গল্ফ খেলার সঙ্গে যুক্ত। 2018 সালে বিশ্বে উইজডেনের শীর্ষস্থানীয় ক্রিকেটার কে হয়েছিলেন? তো 2018 সালে বিশ্বে উইজডেনের শীর্ষস্থানীয় ক্রিকেটার হয়েছিলেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তো এখন কর্মে বিদায় নিচ্ছি, আবার দেখাবো আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।